আজকে অভিবাসন এবং শ্রমবাজার নিয়ে আমাদের আলোচনায় করার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর জালালউদ্দিন শিকদার। আমরা আলোচনায় চলে যাচ্ছি। জনাব জালালউদ্দিন শিকদার, একটু আমাদের যে প্রথমেই জানান যে মালয়েশিয়ার যে শ্রমবাজার, এটি কিন্তু বলা চলে যে মানে সবসময় আমরা দেখি যে টালমাটাল একটা অবস্থা থাকে, হয় এজেন্সি কিংবা শ্রমিক যাওয়া, সব প্রেক্ষাপটে আমরা দেখি। আসলে সমস্যার সমাধান কিংবা এটা একটু পরে আলোচনা করি, মূলত এজেন্সি কেন্দ্রিক যে সমস্যা, এটি নিরসন করার উপায় কি মনে করেন? আসলে এটা আমাদের বোথ এন্ডি প্রবলেমটা শুধু বাংলাদেশের না, এটা ওই সাইডেরও প্রবলেম আছে। বাংলাদেশের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে বাইরা যারা রিক্রুটিং এজেন্সি যাদের, সেখানে গোড়ায় সমস্যাটা হচ্ছে যে আসলে আমাদের এত বেশি রিক্রুটিং এজেন্সির সংখ্যা বেড়ে গেছে যেখানে এক ধরনের মনোপলি আপনার বিজনেসটা তৈরি হয়েছে। আবার এই সেক্টরে আপনার যারা খুব পাওয়ারফুল গ্রুপ তারা কিন্তু আপনার এখানে খুব ইনভলভ হয়েছে, তাই না? যেটা আমরা যদি আগের গভর্নমেন্টের 4-5 জনের রিপোর্ট কিন্তু অলরেডি এসেছে বিভিন্ন প্রথম আলো থেকে শুরু করে অনেক পত্রিকায়। এই যে হিউম্যান বিজনেস, এখানে কিন্তু প্রচুর প্রফিট আছে, যার কারণে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এখানে ইন্টারভেনশনের কারণে এই ভাইরাস সেক্টর মানে আপনার রিক্রুটিং সেক্টরটা কখনো ওইভাবে করে ফ্লারিশ হয় না যে করে বিজেপি যেভাবে করে হয়েছে। এটা যে একটা অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি থাকা দরকার, সেটাও কিন্তু হয় নাই। ইলেকশন গুলো নিজেরা লোক ঠিক করে তারা নিজেরা কমিটি করে ফেলতো। এটা গেল একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে ওই মালয়েশিয়ান এন্ডে যে বিএসটি আইএন যে যারা অর্গানাইজেশন আইটি ফার্ম, যেটা হচ্ছে ওইখানেও বাংলাদেশি একজন আমিনুল ইসলাম আছেন, উনি খুব পাওয়ারফুল মালয়েশিয়ার এন্ডে, এবং উনি ওই সিস্টেমের ওই আইটি সিস্টেমের আওতায় লোকগুলো কিন্তু প্রথমে কিন্তু ইনি নেয়, মানে এই জায়গায় সিস্টেমে আপনার করতে হয়, আপনার ইনপুট করতে হয়। এবারে আমিনুল ইসলামের যে সিস্টেমটা, এটা কিন্তু পুরো মালয়েশিয়া কিন্তু 15টা দেশ থেকে কিন্তু লোকটা নেয়, শুধু বাংলাদেশ একা না। তার মানে এই লোকের কাছে পুরোটা 15টা দেশের আপনার কন্ট্রোল, তা কোন লোক নিবে কিভাবে নিবে। এবং মালয়েশিয়া এন্ডে কিন্তু প্রচুর রিপোর্ট হয়েছে যে এই বিএসটিআই যে আমিনুল ইসলাম উনি যে করাপশনের সাথে যুক্ত, কিন্তু উনি এতটাই পাওয়ারফুল যে যেখানে কমিটি মালয়েশিয়া কমিটি যেখানে বলেছিল যে ওনার অর্গানাইজেশনকে আপনার বাতিল করে দিতে, উনি আবার এই 2024 জুন মাসে উনি আবার 3 বছরের জন্য কন্ট্রাক্ট পেয়েছেন এইভাবে লোক নিয়োগের ক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে। যার কারণে এইটার সমস্যাটা কিন্তু রয়েই গেছে, কারণ এখানে হচ্ছে যারা এমপ্লয়ার যারা আছেন মালয়েশিয়ার, তারা করে যে আর্টিফিশিয়াল ভাবে ওয়ার্কার ডিমান্ড দেয়, আসলে ওয়ার্কার আসলে তার দরকার নাই। আর্টিফিশিয়াল ভাবে কন্ট্রাক্ট লেটার পাঠায়, আসলে কন্ট্রাক্ট লেটার বলতেই কিছু নাই। যার কারণে ওইখান থেকে শুরু হয়, আর এখান থেকে যে আমাদের করাপ্টেড যারা রিক্রুটিং এজেন্টদেরকে, সবাই না, যারা যুক্ত এই করাপশনের সাথে, বিশেষ করে ক্যাথারিস যে একটা অর্গানাইজেশন আছেন যে রিক্রুটিং এজেন্ট, এই দুইজনের প্রসেসের কারণে আপনার আমার এই মালয়েশিয়ার বাজারটা কখনো আমরা এক জায়গায় আনতে পারি নাই। কিন্তু আমিনুল ইসলাম যে আছেন মালয়েশিয়ান এন্ডে, সে কিন্তু 14টা দেশ থেকে যাদেরকে নিচ্ছে সেখানে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। ওই একই প্রসেসের মধ্যে কিন্তু নেপাল থেকে নিচ্ছে, নেপালে কিন্তু কোনো সমস্যা নেই, নেপালে কিন্তু বিনা পয়সায় তারা যেতে পারছে। তাহলে বাংলাদেশ থেকে সেখানে এখানে ব্যবসাটা হচ্ছে 5 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, আমাদের রিসার্চে আসছে। কাজে এখানে আমাদের এন্ডেও প্রবলেম, ওদের এন্ডেও প্রবলেম আছে। জনাব, আমরা আলোচনা করব, একটু বিরতি নেব, যাব প্রেস ক্লাবে, সেখানে একটি সংবাদ সম্মেলন চলছে, এরপর আবারও আলোচনায় ফিরব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট, উদ্ভূত সংকট ও করণীয় শীর্ষক আলোচনার সভায় আয়োজন করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। সেখানে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম, সরাসরি আছে তার কাছে। যেহেতু মালয়েশিয়ান সিন্ডিকেট নিয়ে বরাবরের মতোই কিন্তু নানান রকম অভিযোগ আমরা দেখতে পাই রাস্তাঘাটে, বা প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে যে সমস্ত লোক পাঠাবে তাদের যে খরচ বা সরকার নির্ধারিত যে খরচ, তার চাইতেও কিন্তু প্রায় 2 গুণ থেকে 3 গুণ বেশি দামে কিন্তু বেশি টাকা খরচ করে কিন্তু মালয়েশিয়া যেতে পারছে না, এরকম কিন্তু বরাবর মতো অভিযোগ আমরা এখানে পাচ্ছি। তবে আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ডিআরইউতে, মালয়েশিয়ান শ্রমবাজারে সিন্ডিকেট বা এই যে ক্ষতি যে মূল্যায়ন বা জবাবদিহিতা নিশ্চিতকরণে যে এই যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তাদের মাধ্যমে যেন সঠিক জবাবদিহিতা করা হয়, সঠিক মূল্যায়ন করা হয়, সেটি কিন্তু দাবি দাবা তুলছেন। তবে এখানে আমরা যতটুকু জানি যে দেশের অনেকেই কিন্তু আসলে তথাকথিত সিন্ডিকেটের ব্যবস্থার পরে দেশান্তরিত হয়েছে, তাদের অভিবাসনের জন্য কিন্তু অত্যাধিক খরচ দিতে হচ্ছে, যেখানে বলা যায় যে প্রায় ৭৯,০০০ টাকা যেটি হচ্ছে সরকার নির্ধারিত, প্রায় সেখানে বলা যায় যে ২,৯৪০ রিঙ্গিত থেকে প্রয়োজন, সেখানে কিন্তু প্রায় ২০,৩০০ রিঙ্গিত প্রয়োজন হচ্ছে। ২০২২ সালে জুলাই মাসে যে মালয়েশিয়া কর্মী প্রবাহ পুনরায় শুরু হওয়ার পর কিন্তু বাংলাদেশে নিবন্ধিত ১৫২০টি থাকার কথা যে রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকারী সংস্থা, সেখানে কিন্তু মাত্র 25টিকে অনুমতি দেওয়া হয়েছিল যারা হচ্ছে মালয়েশিয়া শ্রমিক নিতে পারবে। যদি আমরা জানতে
জানতে পারি যে যেটি 31 মে মাসের পর থেকে কিন্তু আসলে বন্ধ হয়েছে। তবে এখানে যে আজকে আলোচনাটা অনুষ্ঠিত হচ্ছে তাদের কিন্তু বরাবরের মতোই যে দাবি রয়েছে যে এই যে উন্মুক্ত এই বাণিজ্যটা কিন্তু পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া উচিত। এর পাশাপাশি বাংলাদেশের যে সিন্ডিকেট আছে এরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে কাজ করছে তা কিন্তু না, এর পাশাপাশি মালয়েশিয়াতে কিন্তু তারা একটি বড় ধরনের বলয় তৈরি করেছে, যার কারণে বাংলাদেশ থেকে যতবারই এই যে নিয়োগকৃত শ্রমিকরা পাঠাবে বা রেমিটেন্স বাংলাদেশে আসবে সেই পথটা কিন্তু আসলে বন্ধ করছে। কেননা শুধুমাত্র যে বাংলাদেশের যে সিন্ডিকেট আছে তাও না, তার সাথে কিন্তু জড়িত আসে মালয়েশিয়া, ওখানকার যে স্থানীয় জনবলের পাশাপাশি যারা কাজ করে তারাও কিন্তু এই বাংলাদেশের সিন্ডিকেটটা ওখানে ধরে রেখেছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে আসলে বাংলাদেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা যদি পুরোপুরিভাবে এই খাতটাকে বা এই খাতে নজরদারি বাড়ায় তাহলে কিন্তু এই যে এখানকার যে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট সেটা কিন্তু পুরোপুরি আওতায় আসবে বলে এখানকার কিন্তু উঠে আসছে এখানকার মন্তব্যে। বা বলা যায় যে এখানকার যে আলোচনা বা এখানকার যে আলোচনা কি হয় সেটি কিন্তু আমরা মুহূর্তে কিছুক্ষণ পরে কিন্তু জানাতে পারবো। তবে সর্বোপরি বলা যায় যে এখানে যে মূল্যায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এত টাকা কোথায় যাচ্ছে, কেন শ্রমিকদের এত টাকা দিয়ে যেতে হচ্ছে, কেন 3 থেকে 4 গুণ বা কোথাও 5 গুণ টাকা দিয়েও কিন্তু যেতে পারছে না, সেই জিনিসগুলো যেন জবাবদিহিতার আওতায় আসে এবং পুরোপুরি সিন্ডিকেটটাকে যেন সরকার নিয়ন্ত্রণ করে সেই দাবি কিন্তু উঠে আসছে এখানে। এই ছিল আমার কাছ থেকে ডিআরইউ থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম রামরু আয়োজিত মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে সিন্ডিকেট সে বিষয়ে আলোচনার সভায় ডিআরইউতে। ডক্টর জালাল, আমরা আলোচনায় ফিরছি। আমরা ডিআরইউতে যে আলোচনাটি দেখলাম সেটি হচ্ছে যে সিন্ডিকেট যে আছে সেই সিন্ডিকেট নিয়ে আপনিও এর আগে কথা বলেছেন। 6 থেকে 7 লাখ টাকা, অর্থাৎ লাখ টাকার মধ্যে যেটি খরচ হওয়ার কথা সেটি চলে যাচ্ছে 6 থেকে 7 লাখ টাকা। আসলে এই সিন্ডিকেট থেকে বের হওয়ার উপায় কি এবং এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দরকার কিনা, কি মনে করেন? দেখেন, আইনে যথেষ্ট বলা আছে, আইনে কি শাস্তি কি দেওয়া আছে, কিন্তু আইনের প্রয়োগটা কখনো হয় নাই, মানে ওভাবে করে নাই, তাই না? এখন যেটা আমাদেরকে প্রথম আমরা সবসময় সাজেস্ট করেছি যে আমাদের বাইরে যে অর্গানাইজেশন যেটা আছে এখানে আপনার রিক্রুটিং এজেন্টদেরকে র্যাঙ্কিং সিস্টেম করতে হবে, র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করতে হবে, যেটা ওয়েবসাইটে তাদের পারফরমেন্সের উপর বেস করে তাদের একটা র্যাঙ্কিং হবে এবং ওয়েবসাইটে এটা অ্যাভেলেবেল থাকবে। এবং বাইরের থেকে যারা এমপ্লয়ার যারা আছে তাদেরকে বলতে হবে যে যারা লোক নিতে চায় আপনারা সরাসরি এই র্যাঙ্কিং এর উপর বেস করে আপনি নিবেন। এই র্যাঙ্কিং এর একটা পদ্ধতিও কিন্তু আমরা রিসেন্টলি একটা পত্রিকায়, ন্যাশনাল পত্রিকায় আমরা দিয়ে দিয়েছি আমাদের গবেষণা থেকে দেওয়া, যে কি কি অনুযায়ী একটা অর্গানাইজেশন বা র্যাঙ্কিং হতে পারে, তাই না? আরেকটা হচ্ছে যে আপনার এই যে মালয়েশিয়ার এন থেকে যে প্রেশার ক্রিয়েট করা হয় যে এই এতগুলো অর্গানাইজেশনকে আপনার সিলেক্ট করতে হবে এবং তাদের মাধ্যমে লোক নিতে হবে, এই ধরনের চুক্তি যদি তারা দেয় এই চুক্তি আমাদের মানা যাবে না। এক কথায় শেষ, এইটা মানা যাবে না, এটা ওপেন মার্কেট হবে এবং তারা লোক নিয়োগ করবে রিক্রুটিং এজেন্টদের এবং র্যাঙ্কিং এর উপর বেস করে। এছাড়া আমি সিন্ডিকেট ভাঙার কোনো অপশন দেখছি না। সেক্ষেত্রে যদি একটু বলেন যে আসলে সরকার কি করতে পারে এখানে, যেহেতু শ্রমিকদের একটি যারা যেতে আগ্রহী তাদের কিন্তু বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় বড় ধরনের, এবং মন্ত্রণালয় থেকে শুরু করে যারা এখানে আমরা অভিযোগ পাই যে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী এমপি অনেকের বিরুদ্ধে আমরা অভিযোগ পাই, আসলে এখানে সংশ্লিষ্টতা যারা আছে তারা কতটুকু দায়বদ্ধ এবং এই জবাবদিহিতা নিশ্চিতের জন্য কি করবেন? দেখেন, এখন যে গভর্নমেন্ট আছে মানে যন্ত্রপাতিগুলো সরকার, তার তো আর ওইরকম রাজনৈতিক শক্তি রাজনৈতিক ফোর্স তো তার নাই। এখন তার পক্ষে মানে এই ব্যবসাটা এই সেক্টরটাকে মানে পলিটিক্সাইজ করা তার পক্ষে সম্ভব নয়, তার এখতিয়ার ভিতরেও নাই। এখন আমাদের ভাবতে হবে যে আগামীতে যারা আসবেন যেই দলে আসবেন তাদের থেকে আমাদের কমিটমেন্ট আদায় করে নিতে হবে জিনিসগুলো, যে এখানে কিন্তু আপনাকে যেটা করতে হবে, যে আমাদের যেটা করতে হবে যে এই সরকারের সময় যদি কোনো মানুষে যখন আবার লোক নেওয়া শুরু করেছে এখন আমাদের বার্গেন করতে হবে যে আপনি যে 101টা যে অর্গানাইজেশনের নাম দিয়েছেন যেখানে লোক নিয়োগ করবে এটাকে আপনি স্ট্যান্ড কিনা, যদি ওনারা বলে স্ট্যান্ড থাকে তাহলে আমাদের চুক্তি থেকে বের হয়ে আসা উচিত। আমাদের প্রেশার ক্রিয়েট করা উচিত যে না, ওই ফর্মুলা ইউজ করে আমাদের একজন মাইগ্রেন্ট ওয়ার্কার যেখানে খরচ হওয়ার কথা তার সর্বোচ্চ 1,70,000 টাকার ভিতরে, সেখানে তার 6 থেকে 7 লাখ টাকা হচ্ছে, কাজে এটা হবে না, তোমাকে মার্কেটটাকে ওপেন করতে হবে। কিন্তু একইভাবে এইখানে যারা আছেন তাদেরকে একটা আপনার যে রিক্রুটিং এজেন্সি ইমিডিয়েটলি আপনার র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করে পারফরমেন্স বেস করে তারা যেন লোক পাঠাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বেস্ট হয় যদি এমপ্লয়ারদের সাথে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা প্রসপেক্টেড মাইগ্রেন্ট তাদের যদি একটা লিঙ্ক করে দেওয়া যায়। এটা একটা হতে পারে
যেসব এমপ্লয়াররা তারা যারা লোক নিয়োগ করতে চাচ্ছেন তারা যদি ওয়েবসাইটের মাধ্যমে তাদের কোন ধরনের লোক যদি দেয় এবং ওইখানে যদি আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার তারা যদি সিভি ড্রপ করতে পারে, যেভাবে করে কাতার জব ডট দুবাই জব .com, যেভাবে করে তারা আফ্রিকা থেকে এশিয়া থেকে লোক নেয়, যে তোমরা ডাইরেক্ট সিভি গুলা সাবমিট করো ওয়েবসাইটের মাধ্যমে, আমরা ডাইরেক্ট তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে আমরা নিব। এই ধরনের সিস্টেম যদি আপনার মালিক পক্ষের সাথে যদি শ্রমিকদের যদি ডাইরেক্ট কানেকশন করে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার সিন্ডিকেটের ইয়েটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। ডক্টর জালাল, অনেক অনেক ধন্যবাদ আজকে আলোচনায় যুক্ত হয়ে বিশদ আলোচনার জন্য। দর্শক, আলোচনা করছিলাম শ্রম বাজার এবং অভিবাসন অবস্থা নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির গবেষক ও শিক্ষক ডক্টর জালালউদ্দিন শিকদার।